আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আরো একটি সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাসে। আজকে আমরা ফিজিক্স 2nd পেপার 1st চ্যাপ্টার থার্মোডায়নামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড। আবার অনেকে হয়তোবা এই চ্যাপ্টারটা শুরুতে পড়েছো, এতদিন এসে অনেক কিছু ভুলে গেছো। কারণ চ্যাপ্টারটা একটু বড়। তো আজকে আমরা চ্যাপ্টারটা সকল সিনারিও একটু কোরিলেট করে পড়ব। যেন আমাদের এটা দীর্ঘক্ষণ এটা মেমোরিতে থাকে। সো চলো শুরু করে দেই। আমরা প্রথমে পড়ব তাপ এবং তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপ কি? আমরা জানি তাপ এক ধরনের শক্তি এবং তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা হচ্ছে এক ধরনের তাপগতীয় চলক। অর্থাৎ তাপমাত্রা একটা নির্দেশক। দেখো এখানে লেখা আছে যে তাপমাত্রাটা হচ্ছে তাপ প্রবাহের দিক নির্দেশ করে। তাহলে তাপ এক ধরনের শক্তি আর তাপমাত্রাটা হচ্ছে এক ধরনের নির্দেশক। সেটা কি নির্দেশ করে? যে এই তাপ শক্তিটা এক বস্তু থেকে আরেক বস্তুতে কোন দিকে ফ্লো হবে অথবা আদৌ ফ্লো হবে কিনা। যেমন এখানে আমরা একটা এ বস্তু নিয়েছি এবং একটা বি বস্তু নিয়েছি। এখন তাপমাত্রাটা এটা নির্ভর করবে যে এ থেকে বিতে তাপমাত্রা যাবে, এ থেকে বিতে তাপমাত্রা যাবে নাকি বি থেকে তাপমাত্রা এতে আসবে। এটাই মূলত নির্ধারণ করে হচ্ছে তাপমাত্রা। ওকে, আমরা জানলাম। এখন আমরা পরের স্লাইডে যাই। আমরা এখন জানবো যে তাপগতিবিদ্যার ০তম সূত্র। সূত্রটা তাহলে কি বলেছে? যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথম দুইটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে একটা টার্ম আসলো যে তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থাটা কি? এখন তাপীয় সাম্যাবস্থাটা হচ্ছে মূলত এরকম জিনিস যে দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান একদমই ঘটবে না। একে সাম্যাবস্থা বলা হচ্ছে, তাপীয় সাম্যাবস্থা। এখন পূর্বের স্লাইড থেকে আমরা জানিয়েছি যে কখন দুইটা বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটবে না। যখন বস্তু দুইটা তাপমাত্রা সমান হবে তখনই আর বস্তু দুইটার মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটবে না। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে এবং দুটি বস্তুর মধ্যে তাপীয় আদান প্রদানটা শূন্য হবে। এখন দেখো সূত্রতে চলে আসি। আমরা তিনটা অবজেক্ট নিলাম, এ, বি এবং সি। সূত্র অনুযায়ী বলা আছে যে এ বস্তুটি বি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। অর্থাৎ টি এ এবং টিবি, টি এ সমান সমান টিবি। আবার এটাও বলা আছে যে বি বস্তুটা সি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? যে টিবি সমান সমান টিসি। অর্থাৎ এ এ বস্তুর তাপমাত্রা এবং বি বস্তুর তাপমাত্রা সমান, কেননা এরা তাপীয় সাম্যাবস্থায় আছে। আবার সেম ভাবে বি বস্তুর সাথে সি বস্তুর তাপমাত্রা সমান, কেননা এরা তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এই সূত্র থেকে কি বলেছে? এই সূত্র বলেছে যে আমাদের এ এবং সি বস্তুটাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই মূলত এই সূত্রের বক্তব্য। তাহলে টি এ এবং টিসি এই দুটা বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে সূত্রটা আমরা আরেকবার রিভাইজ করি যে দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে, অর্থাৎ এ বস্তু বি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে এবং বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে প্রথম দুইটি বস্তুও মানে এ বস্তু এবং সি বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ এ বস্তু এবং সি বস্তুর তাপমাত্রাটাও সমান হবে। ওকে, আমরা তাহলে জানলাম। পরের স্লাইডে আমরা এখন থার্মোমিটার সম্পর্কে পড়াশোনা করব। তো থার্মোমিটার সম্পর্কে পড়াশোনা করার আগে আমাদেরকে তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম এই দুইটা টার্ম সম্পর্কে একটু জেনে নিতে হবে। তাহলে তাপমিতিক বস্তুটা কি? তাপমিতিক বস্তুটা হলো তাপমাত্রা পরিবর্তনে যে সকল বস্তুর কোনো সুনির্দিষ্ট, ভালো করে বুঝতে হবে যে কোনো সুনির্দিষ্ট ধর্মের নিয়মিত পরিবর্তন হয় তাকেই তাপমিতিক বস্তু বলা হচ্ছে। এখন এটার বিশেষত্বটা কি? একটা বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে
শুধু যে কোনো র্যান্ডম ধর্মের পরিবর্তন হইলে হবে না, সেই ধর্মটা হতে হবে সুনির্দিষ্ট ধর্ম, এবং র্যান্ডম পরিবর্তন হইলেও হবে না ধর্মটার, তাহলে সুনির্দিষ্ট পরিবর্তন হইতে হবে। অর্থাৎ একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তন করলে যদি তার কোনো নির্দিষ্ট ধর্মের সুনির্দিষ্ট পরিবর্তন হয়, তবেই তাকে তাপমিতিক বস্তু বলা হবে। আর তাপমিতিক বস্তুর এই যে ধর্মটা, যেটা তাপমাত্রা পরিবর্তনের ফলে চেঞ্জ হচ্ছে, এটাকে তাপমিতিক ধর্ম বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম সম্পর্কে ওকে, এবার আমরা থার্মোমিটার সম্পর্কে জানব। তো থার্মোমিটার দুইটা নীতির উপর ভিত্তি করে বানানো হয়। একটা হচ্ছে এক স্থির বিন্দু এবং আরেকটা হচ্ছে দ্বিস্থির বিন্দু। তো এক স্থির বিন্দুতে মূলত পানির দ্বৈধবিন্দু চাপ হিসেবে আনা হয়। তো এক স্থির বিন্দু থেকে সাধারণত আমাদের সিকিউ আসে না, সিকিউ আসে দ্বিস্থির বিন্দু থেকে। তো আমরা দ্বিস্থির বিন্দু সম্পর্কে জানব। তো দ্বিস্থির বিন্দুতে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু, এই দুইটা বিন্দু হিসাবের মধ্যে আনা হয়। অর্থাৎ এই দুইটা বিন্দুর সাহায্যে ক্যালকুলেশনটা করা হবে। তো নিম্নস্থির বিন্দুটা কি? নিম্নস্থির বিন্দুটা হচ্ছে আইস পয়েন্ট, অর্থাৎ যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, এটা হচ্ছে টি আইস। আর ঊর্ধ্বস্থির বিন্দুটা কি? ঊর্ধ্বস্থির বিন্দুটা হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ টি স্টিম, স্টিম পয়েন্ট। তো ঊর্ধ্বস্থির বিন্দুটা আর নিম্নস্থির বিন্দু কইল। এবার দ্বিস্থির বিন্দুর এই টার্মটা আমরা একটা সমীকরণের মাধ্যমে জানতে পারবো। তার আগে মনে রাখতে হবে যে এই যে এই অনুপাতটা ইউনিভার্সাল। অনুপাতটা কি? টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। এই অনুপাতটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলো, সেলসিয়াস থার্মোমিটার বলো, ফারেনহাইট স্কেলে থার্মোমিটার বলো, বা যে কোনো স্কেল তুমি যদি ইনভেন্টও করো কোনো স্কেল, তবুও এই অনুপাতটা সব সময় সেম থাকবে থার্মোমিটারের ক্ষেত্রে, সেটা যেরকম থার্মোমিটারই হোক। ত্রুটিপূর্ণ হলেও এই অনুপাতটা অবশ্যই সমান হবে। তাহলে এই অনুপাতের ভিত্তিতে যদি আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ণয় করি, তাহলে সম্পর্কটা এরকম দাঁড়াবে। সেখান থেকে আমরা মনে রাখবো এই লাইনটা, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, সি ডিভাইডেড বাই 5, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 এবং কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এখন এটা তো হইলো যে আমরা একটা সার্টেন তাপমাত্রা বলে দিলাম একটা স্কেলে, আর একটা তাপমাত্রা যখন আমরা আরেকটা স্কেলে বের করতে বলবো, তখন সেটা বলা এই সূত্রটা ইউজ করা যাবে। এখন যদি বলে এরকম যে প্রশ্নে দেওয়া থাকলো যে কোনো স্কেলে তাপমাত্রার পার্থক্য, এখন অন্য স্কেলে এই তাপমাত্রার পার্থক্যটা কত? অর্থাৎ ধরো বলা থাকলো যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? সেক্ষেত্রে এই সূত্রতে আসতে হবে, অর্থাৎ ডেল সি ডিভাইডেড বাই 100, ডেল এফ ডিভাইডেড বাই 180 আর ডেল কে ডিভাইডেড বাই 100, অর্থাৎ এর নিচে ওপরে তাপমাত্রার পার্থক্য ডিভাইডেড বাই মৌলিক ব্যবধান। এখন মৌলিক ব্যবধানটা কি? মৌলিক ব্যবধান হচ্ছে টি স্টিম, অর্থাৎ নিম্নস্থির বিন্দু, ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দুর মধ্যে পার্থক্য, যে পার্থক্যটা, ওটাকেই মৌলিক ব্যবধান বলা হচ্ছে। তো তোমরা এই সূত্রটাও মনে রাখবা। ওকে, জানলাম। আমরা এখন একটা ম্যাথ করে নিব তাপমাত্রা, থার্মোমিটার রিলেটেড। এখানে প্রশ্নটা আছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটার কি গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়। তাহলে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছে এবং শুষ্ক বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছে। তাহলে থার্মোমিটারটি যদি 52 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়, তাহলে ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রাটা কত? এটা আমাদের নির্ণয় করতে হবে, হচ্ছে ফারেনহাইট স্কেলে কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে যদি যাই একবার, তাহলে আমি একটা কথা বলেছিলাম যে এই যে এই অনুপাতটা সকল থার্মোমিটারের ক্ষেত্রেই ইউনিভার্সাল। তাহলে আমরা এই অনুপাতটা কাজে লাগিয়ে এখান থেকে আমরা নির্ণয় করে ফেলে দিব এটা। দেখো আমরা যদি সলভ করি, তাহলে এটা দেওয়া আছে টি আইস, কারণ বরফে, এটা দেওয়া আছে টি স্টিম,
আর এটা দেওয়া আছে টি তাপমাত্রা। আর ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা লিখব? যে টি মাইনাস টিআইস টি স্টিম মাইনাস টিআইস ইজ ইকুয়াল টু ফারেনহাইটেরটা নিয়ে আসবো, অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রা মাইনাস 32 ফারেনহাইটে টিআইস এবং 212 ফারেনহাইটে স্টিম এবং 32 ফারেনহাইটে টিআইস। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি সব মানগুলো বসিয়ে, তাহলে টিআইসের মান কত? 5। আবার টি স্টিমের মান কত? 99 মাইনাস 5। একইভাবে ওইদিকে এফ মাইনাস 32 বাই 180। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যদি টি এর মানটা আনি, ওই যে দেখো অ্যান্সার দেওয়া আছে যে টি এর মান 122 ডিগ্রি ফারেনহাইট আসবে। তাহলে এইভাবে সূত্র বসায় আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, নেক্সট অঙ্কে যাই আমরা। এখানে দেখো বলা আছে যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি 5 ডিগ্রি পরিবর্তন হয় তাহলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে পরিবর্তনটা দেওয়া আছে এই যে 5 ডিগ্রি, তাহলে আমাদেরকে ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তনটা নির্ণয় করতে হবে। আমরা এই সূত্রটাও শিখেছি যে del C divided by 100 is equal to del F divided by 180। তাহলে আমরা del C এর মান দেওয়া আছে যে এটা del C এর মান 5 ডিগ্রি, তাহলে 5 ডিভাইডেড বাই 100 আর এখান থেকে del F ডিভাইডেড বাই 180। তাহলে এটা যদি আমি করে ফেলি তাহলে del F অর্থাৎ ফারেনহাইটে পরিবর্তন দাঁড়াচ্ছে আমাদের 9 ডিগ্রি সি, 9 ডিগ্রি ফারেনহাইট। আশা করছি তোমরা এই ম্যাথটাও পারবা, এগুলো এমসিকিউতে আসে মেনলি অথবা। ওকে, এটা আমরা পারলাম। এবার আমরা থার্মোডাইনামিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সিস্টেম নিয়ে পড়াশোনা করব। তাহলে সিস্টেম কি? এখানে লেখা আছে দেখো, সিস্টেম হলো জড়জগতের যে নির্দিষ্ট অংশে পরীক্ষা নিরীক্ষা বা পরিমাপ করা হয়। তাহলে মহাবিশ্বের যেই স্থানটুকুতে আমরা পরীক্ষা নিরীক্ষা করব বা যেই স্থানটুকু আমরা পরিমাপের জন্য ব্যবহার করব, ঠিক সেই স্পেসিফিক স্পেসটাকে আমরা সিস্টেম বলছি। এখন মহাবিশ্ব তো অনেক বড়, পরীক্ষা নিরীক্ষা তো আর পুরো মহাবিশ্ব জুড়েই করা হয় না। তো একটা নির্দিষ্ট স্থান আগে বিবেচনা করে নেওয়া হয়, ওই স্থানের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা সব ধরনের চলক কনস্ট্যান্ট এগুলো ফিক্স করা হয়। তো যেইটুকু স্থানের মধ্যে আমরা পরীক্ষা নিরীক্ষা বা পরিমাপগুলো করব, ওই স্থানটার নাম হচ্ছে সিস্টেম। ঠিক তেমনভাবে আমরা যদি তাপগতিবিদ্যার সিস্টেমের ক্ষেত্রে আসি, তাহলে তাপগতিবিদ্যার যে পরীক্ষাগুলো করা হয় যেইটুকু স্থানের মধ্যে, ওটাকে তাপগতীয় সিস্টেম বলা হচ্ছে। দেখো সংজ্ঞাতে ওটাই লেখা আছে যে জড়জগতে যে নির্দিষ্ট অংশে পরীক্ষা নিরীক্ষা বা পরিমাপ করা হয় সেটাই হচ্ছে সিস্টেম। এখন সিস্টেমকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। এখন এটা কিসের ভিত্তিতে ভাগ করা হলো? সাধারণত সিস্টেমে চারিদিকে একটা আবরণী থাকতে পারে। এখন এই আবরণীর উপর ডিপেন্ড করেই সিস্টেম আবার 3 প্রকার। প্রথমটা কি? উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। আবার দ্বিতীয়টা হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম এবং তৃতীয়টা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তো ওপেন সিস্টেমের যেটা আমাদের মেইনলি জানতে হবে সেটা হচ্ছে এরা পরিবেশের সাথে ভর এবং শক্তি বিনিময় করে। অর্থাৎ এদের বাউন্ডারিটা এরকম যে এরা পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারবে। কিসের ক্ষেত্রে? উন্মুক্ত সিস্টেমের ক্ষেত্রে। আবার বদ্ধ সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে। অর্থাৎ ওপেন সিস্টেম আমাদের ভর এবং শক্তি উভয় বিনিময় করে, আর ক্লোজ সিস্টেমে শুধুই শক্তি বিনিময় হচ্ছে। আরেকটা আছে আমাদের দেখো বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেমে কিন্তু ভর এবং শক্তি কোনোটিরই বিনিময় ঘটে না। এখন আমরা 3টা শক্তি এই সিস্টেম সম্পর্কে জানলাম। এখন নেক্সট স্লাইডে আমরা এখন তাপগতীয় চলক সম্পর্কে জানবো। তাপগতীয় চলক মূলত 3টা, পি, ভি, টি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে তাপগতীয় চলক 3টা, পি, ভি এবং টি। অর্থাৎ
P প্রেসার, V আয়তন এবং T তাপমাত্রা। এবং বাকি দেখো আরো কিছু চলক আছে, যেমন U হচ্ছে অন্তঃস্থ শক্তি, Q হচ্ছে তাপ, W হচ্ছে কৃতকাজ, আবার P হচ্ছে চাপ, S হচ্ছে এনট্রপি, K হচ্ছে, এখানে দেখো K হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তো এই চলকগুলো সম্পর্কে আমরা নেক্সটলি আরো পড়বো, কিন্তু আমরা এখনই এগুলো জেনে রাখছি যে কি দিয়ে কি ডিনোট করা হয়। এখন আমাদের থার্মোডাইনামিক্সের যে বেসিক একটা জিনিস, সেটা হচ্ছে অন্তঃস্থ শক্তি। এখন অন্তঃস্থ শক্তিটা কি? অন্তঃস্থ শক্তি হচ্ছে একটা পদার্থের, একটা বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তি। এই অন্তর্নিহিত শক্তিটা কি? দেখো, প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে। তো এটা কি করে? এরা কাজ সম্পাদন করতে পারে, আবার এরা কি করতে পারে? অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ অন্তঃস্থ শক্তি একটা বস্তুর অন্তর্নিহিত শক্তি, যা দ্বারা কাজ সম্পাদন হতে পারে, অথবা এই অন্তর্নিহিত শক্তিটা বিভিন্ন শক্তিতে আবার রূপান্তর হতে পারে। তাহলে আমরা একটা বক্স নিলাম, এই বক্সের ভিতরে গ্যাস নিলাম একটা। কি গ্যাস নিলাম জানি না, অনির্দিষ্ট কোনো গ্যাস নিলাম। এখন আমি যদি তোমাকে বাহিরে থেকে একটা পর্যবেক্ষক হিসেবে প্রশ্ন করি যে এই বক্সের ভিতরে যে গ্যাসগুলো আছে, তুমি বলো যে এই গ্যাসগুলোর ভিতরে কি অন্তঃস্থ শক্তি থাকতে পারে? ঠিকই ধরেছ, এই গ্যাসগুলোর মধ্যে গতিশক্তি আছে। এই গতিশক্তিটাই হচ্ছে এই গ্যাসের অন্তঃস্থ শক্তি। কেননা এই বক্সের ভিতরে এই গ্যাসের অণুগুলো ছোটাছুটি করছে, অর্থাৎ গতিশীল আছে, যেটা আমরা 10 অধ্যায় থেকে জেনেছি। তো আমরা এই গতিশক্তিটাকেই এই অন্তঃস্থ শক্তি হিসেবে ডিনোট করব। অন্তঃস্থ শক্তিকে ইউ দ্বারা ডিনোট করা হয়। তো এইটা মেইনলি গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি। আর আমরা কিন্তু 10 অধ্যায় থেকে, ফার্স্ট পেপারের 10 অধ্যায় থেকে জেনেছি যে গ্যাসের গতিশক্তি শুধু তাপমাত্রার উপরেই নির্ভর করে। গ্যাসটা কোন গ্যাস বা গ্যাসটা কতটুকু আছে তার উপর নির্ভর করে। অর্থাৎ মোল সংখ্যা বা ভর বা গ্যাসের কোন গ্যাস, গ্যাসের মোলার ভর, এগুলোর উপর ডিপেন্ড করে না, বরঞ্চ গতিশক্তিটা শুধুই তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ঠিক তেমনি অন্তঃস্থ শক্তিও তাপমাত্রার উপরেই শুধু নির্ভর করবে। এটাকে মেয়ার্স প্রকল্প বলা হয়েছে, কারণ মেয়ার্স এই জিনিসটা আবিষ্কার করেছেন। ওকে, আমাদের আরেকটা জানার বিষয় হচ্ছে ইউ হচ্ছে একটা স্টেট ফাংশন। ইউ অন্তঃস্থ শক্তি একটা স্টেট ফাংশন। এখন স্টেট ফাংশন জিনিসটা কি? আমি যদি ছোট্ট করে দেখাই, ধরো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এখন আমি কি করলাম, এ থেকে বি পয়েন্টে, গেলাম 1 নাম্বার রাস্তায়, আবার এ থেকে বি পয়েন্টে গেলাম 2 নাম্বার রাস্তায়। তাহলে এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময় কিন্তু আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটেছে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কি হলো? ডেল ইউ1 আর ডেল ইউ2। দুইটা পথে গেলাম, 2 ধরনের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হলো। তাহলে ইউ যেহেতু একটা স্টেট ফাংশন, সেহেতু ইউ1 আর ইউ2টা সমান হবে। এখন কেন ইউ1 আর ইউ2 সমান হবে? কারণ এটা একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশনের মূল কথাটা কি? স্টেট ফাংশনের মূল কথাটা হচ্ছে যে দুইটা, এই ফাংশনটা পথের উপরে নির্ভর করে না, বরং শুধুই অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ এ থেকে বিতে আমি কোন পথে গেলাম তার উপর অন্তঃস্থ শক্তিটা নির্ভর করবে না, বরং নির্ভর করবে এ এবং বি এর অবস্থানের উপরে, এবং শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করবে। অর্থাৎ এ থেকে বিতে যদি আমি এই রাস্তায় যাই, তাও অন্তঃস্থ শক্তি সেম হবে। আবার যদি এরকম স্ট্রেট রাস্তায় যাই, তাও অন্তঃস্থ শক্তি, আর এরকম করে যদি আমি ঘুরে যাই, তাও অন্তঃস্থ শক্তির সেম পরিবর্তন হবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে অন্তঃস্থ শক্তি একটা স্টেট ফাংশন। এটা পথের উপর নির্ভর করে না, বরং শুধুই অবস্থানের উপর নির্ভর করে। ওকে, আমরা এটা জানলাম। এবার পরের স্লাইডে আমরা যাই। আমরা জেনে নিব এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন সূত্রটা কি বলেছে দেখো, যখন কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপশক্তির কিছু অংশ কি হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, আবার কি হয়, বাকি অংশ কৃতকাজ সম্পন্ন করে। অর্থাৎ একটা সিস্টেমে তুমি তাপ দিলা, তাপের সব অংশই ডিভাইডেড হয়ে যায়, 2 ভাগে ডিভাইডেড হয়ে যায়।
এক ভাগ কি করে, এই সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, সাধারণত লেখার কথা ছিল এখানে। আর বাকি অংশ কি করছে, বাকি অংশ কৃত কাজ সম্পাদন করছে সিস্টেমটার ভিতরে। তাহলে এটাকে যদি আমরা সমীকরণ রূপে লিখি তাহলে এটা দাঁড়াবে যে ডিকিউ অর্থাৎ তাপশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন এবং ডিডাব্লিউ হচ্ছে কৃত কাজ, অর্থাৎ আমরা যে তাপশক্তিটা প্রোভাইড করছি সে তাপশক্তির কিছু অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করেছে আর কিছু অংশ কৃত কাজ সম্পন্ন করেছে। এটাই মূলত প্রথম সূত্রের ব্যাখ্যা। এবং সেটা পরের স্লাইডে চলে যাই। এখন আমরা গত স্লাইডে যেই সমীকরণটা দেখলাম যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই সমীকরণের কিছু বিশেষত্ব আছে যে ডিকিউ, ডিইউ এবং ডিডাব্লিউ এগুলো সবগুলোই প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন যে কোনোটাই হতে পারে। এটা ডিপেন্ড করবে সিস্টেমে আমরা কিভাবে তাপ দিচ্ছি বা কিভাবে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে বা কেমন কৃতকাজ সম্পন্ন হচ্ছে তার উপর। এখন এই একটা ছক থেকে আমরা এই জিনিসটা বুঝে নিব। অনেকে এই জিনিসটা গুলিয়ে ফেলে, এটা ভুল করা যাবে না। তাহলে দেখো ডিকিউ অর্থাৎ তাপ শক্তির পরিবর্তন প্লাস চিহ্ন হবে কখন এবং মাইনাস চিহ্ন হবে কখন। তো প্লাস চিহ্ন হবে আমরা যদি সিস্টেমে তাপ প্রদান করি, অর্থাৎ আমরা যদি সিস্টেমে তাপ দেই, বাইরে থেকে তাপ দেই সিস্টেমের ভিতরে, তাহলে প্লাস চিহ্ন হবে। আর যদি সিস্টেম তাপ হারায়, অর্থাৎ সিস্টেম থেকে তাপ যদি নির্গত হয়, আমরা যদি সিস্টেম থেকে তাপ বের করে নেই বাহিরে, তাহলে ডিকিউটা মাইনাস চিহ্ন হবে। আবার সেমভাবে ডিইউ অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন যদি তাপমাত্রা বৃদ্ধি পায় অথবা অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, তাহলে ডিইউ এর মান প্লাস হবে। আর মাইনাস হবে কখন, যদি অন্তস্থ শক্তি হ্রাস পায়। এর সহজ বোঝা। আর ডিডাব্লিউ, এটা ভালো করে খেয়াল করতে হবে, যদি সিস্টেম কৃতকাজ সম্পন্ন করে পরিবেশের উপর, অর্থাৎ মেন কথা সিস্টেম যদি কৃতকাজ সম্পাদন করে তাহলে কি হবে, ডিডাব্লিউ প্লাস হবে। অপরদিকে যদি ডিডাব্লিউ মাইনাস হবে কখন, মাইনাস হবে তখনই যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে, অর্থাৎ সিস্টেম না করে পরিবেশ সিস্টেমের উপরে কাজ করবে, তখনই ডিডাব্লিউটা মাইনাস চিহ্ন হবে। অর্থাৎ এরকম যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে যে এত জুল তাপ প্রয়োগ করে সিস্টেমের উপরে 200 জুল কৃতকাজ সম্পন্ন করা হলো, তাহলে এইরকম ক্ষেত্রে দেখা যাবে ডিডাব্লিউটা মাইনাস হবে। ওকে, আমরা জেনে নিলাম। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটা এই রিলেটেডই ম্যাথ আছে। দেখো ম্যাথটা আমরা সলভ করে ফেলবো এখানে। ম্যাথে কি বলা হচ্ছে দেখো, কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করলে, 800 জুল তাপ শক্তি শোষণ করেছি, তার মানে কি ডিকিউটা পজিটিভ। কেন পজিটিভ? কারণ আমরা সিস্টেমে কিন্তু তাপ দিয়েছি, তাই পজিটিভ। আবার শোষণ করেছি, এর ফলে কি হয়েছে, অন্তস্থ শক্তি যেটা ওটা 500 জুল বৃদ্ধি পেয়েছে। তাহলে অন্তস্থ শক্তি যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে ডিইউটা কি প্লাস। ফলে কি চেয়েছে দেখো, যে সিস্টেম দ্বারা পরিবেশের উপরে কৃত কাজ চেয়েছে, মানে ডিডাব্লিউটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সমীকরণটা লিখে ফেলি যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ দেওয়া আছে কত, ডিকিউ দেওয়া আছে 800 জুল, যেহেতু প্লাস 800 জুল সেহেতু আমি লিখছি। আবার ডিইউ দেওয়া আছে দেখো 500 জুল। ডিইউ দেওয়া আছে 500 জুল আর ডিডাব্লিউ বের করতে বলেছে। তাহলে আমরা খুব সহজে দেখো ডিডাব্লিউ বলে ফেলতে পারবো, বিয়োগ করে দিলে ডিডাব্লিউ হচ্ছে 300 জুল। তাহলে আমরা নির্ণয় করে ফেললাম ডিডাব্লিউটা হচ্ছে 300 জুল। ওকে, আমরা পরের অঙ্কতে যাই। অঙ্কটা পারবো আমরা। ওকে, এখন আমরা
তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানবো। তাপগতীয় 4টা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলোই মেইনলি ম্যাথের মেইন যেই রিসোর্সটা, ম্যাথে এই প্রক্রিয়াগুলোই বেশি কাজে লাগবে। তার মধ্যে সমষ্ণ আর রুদ্ধতাপীয়টাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 4টাই পড়ে নেই আগে। যে সময়আয়তন প্রক্রিয়া। সময়আয়তন প্রক্রিয়া বোঝাই যাচ্ছে আইসোকোরিক প্রসেস। এখানে কি আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে আয়তনটা কনস্ট্যান্ট হবে। আবার সমচাপ প্রক্রিয়া, সমচাপ আছে যেহেতু সেহেতু কি হবে, চাপের কোনো পরিবর্তন হবে না। আবার সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে আইসোথার্মিক প্রসেস, এটাতে কি হবে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এগুলো মনে রাখতে হবে। এখন সমষ্ণ প্রক্রিয়া থেকে আরেকটু জানার বিষয় হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়া তখনই সংঘটিত হবে যখন সিস্টেমটা সুপরিবাহী কোনো পাত্র হবে, অর্থাৎ পাত্রটা সুপরিবাহী হতে হবে। যদি অপরিবাহী বা কুপরিবাহী পাত্র হয় তাহলে সমষ্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে না কিন্তু। আবার সমষ্ণ প্রক্রিয়াতে চাপের পরিবর্তনটা ধীরে ধীরে সংঘটিত হবে। এই ধীরে ধীরে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে সমষ্ণ প্রক্রিয়াটা ধীরে সংঘটিত হবে। অপরদিকে দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মেইন যেই বিষয়টা সেটা হচ্ছে পরিবেশের সাথে কোনো তাপের আদান-প্রদান ঘটবে না। তো পরিবেশের সাথে তাপের আদান-প্রদান না ঘটানোর জন্য আমাদেরকে একটা কুপরিবাহী পাত্র নিতে হবে। এটা মনে রাখতে হবে যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সুপরিবাহী পাত্র আর রোধতাপীয় প্রক্রিয়ার জন্য কুপরিবাহী পাত্র। এবং আরেকটা জিনিস জানতে হবে যে প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত হয়। সমষ্ণ প্রক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হবে আর রোধতাপীয় প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত হবে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য থাকবে সমষ্ণ প্রক্রিয়া এবং রোধতাপীয় প্রক্রিয়া। কোশ্চেনে পড়ার সময় ভালোভাবে দেখে নিতে পারবা তোমরা যে ধীরে ধীরে হচ্ছে নাকি দ্রুত হচ্ছে পরিবর্তনটা। তখন তোমরা বুঝতে পারবা যে রুদ্ধতাপীয় নাকি সমষ্ণ। কি আমরা জানলাম। এখন আমরা সময়আয়তন প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করব। দেখো সময়আয়তন প্রক্রিয়াতে তো ভি কনস্ট্যান্ট, এটা আমরা জানি। সময়আয়তন প্রক্রিয়াতে ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলে আমরা যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট রুলটা খেয়াল করি, যে dW ইজ ইকুয়াল টু dQ প্লাস dW, dQ ইজ ইকুয়াল টু dW প্লাস dU। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে dW দেখো dW ইজ ইকুয়াল টু PdV। dW ইজ ইকুয়াল টু PdV কোথায় পড়েছি আমরা? আমরা ফার্স্ট পেপারের কাজ শক্তি এবং ক্ষমতা চ্যাপ্টারে এটা পড়েছি যে dW ইজ ইকুয়াল টু PdV। যদি তোমরা এই সূত্রটা না বুঝে থাকো তাহলে অবশ্যই 5 অধ্যায়ের ক্লাসটা দেখবা। তাহলে এই সূত্রটা dW ইজ ইকুয়াল টু PdV তোমরা বুঝতে পারবা। এখন যেহেতু ডেল ভিটা কি, ডেল ভিটা হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন সময়আয়তন প্রক্রিয়াতে আয়তন তো কনস্ট্যান্ট, তাহলে আয়তনের পরিবর্তনটা নিশ্চয়ই 0 হবে। আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে সময়আয়তন প্রক্রিয়াতে dW মানে কাজ হচ্ছে 0। এটা খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখার জন্য যে সময়আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান সবসময় 0। তাহলে আমরা আবার খেয়াল করি ফার্স্ট রুলে সমীকরণটা যে dQ ইজ ইকুয়াল টু dU প্লাস dW। dWর মান যদি 0 হয় তাহলে dQটা হচ্ছে dU, মানে আমরা সিস্টেমে যেটুকু তাপ দিব তার সম্পূর্ণটাই সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনে কাজে লাগবে। ওকে, আমরা সময়আয়তন প্রক্রিয়া জানলাম। এবার আমরা জানবো হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াতে জানতে হবে প্রথমেই যে চাপ কনস্ট্যান্ট, এটা জানা যাচ্ছে। এখন আমরা সূত্রটা জেনেছি যে dU ইজ ইকুয়াল টু PdV। এখন এটাকে যদি আমরা কাজ নির্ণয়ের জন্য ইন্টিগ্রেশন করি, দেখো ইন্টিগ্রেশন করেছি, তাহলে সূত্রটা এরকম আসবে যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু P ইন্টু V2 মাইনাস V1। V2 মাইনাস V1 মানে হচ্ছে কাজে আয়তনের পরিবর্তন। V2 মাইনাস V1 হচ্ছে পরবর্তী আয়তন মাইনাস পূর্বের আয়তন। এই সূত্রটাকে আবার PV এটাকে nRT দিয়েও লেখা যায়। W ইজ ইকুয়াল টু nR T2 মাইনাস T1, যে EV কে আমরা শুধু nRT আকারে লিখেছি। এখন ফার্স্ট রুলের সমীকরণটা যদি দেখি dQ ইজ ইকুয়াল টু dU প্লাস dW, এখানে dW কে PdV আকারে লেখা যায় কারণ dV মানেও কিন্তু আয়তনের পরিবর্তন। ওকে, নেক্সট স্লাইড। এখন আমরা জানবো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া সম্পর্কে, আইসোথার্মিক প্রসেস। সমষ্ণ প্রক্রিয়াতে আমরা আগেই জেনেছি
যে টি কনস্ট্যান্ট। এখন টি কনস্ট্যান্ট হলে আমরা জানি যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন শুধু তাপমাত্রার টি এর উপরেই ডিপেন্ড করে। তাহলে এখন ডিইউটাও 0, তাপমাত্রার তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে অন্তঃস্থ শক্তিরও পরিবর্তন শূন্য হবে। এখন এই প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে পিডিভি থেকে আমরা ইন্টিগ্রেশন করে এই সূত্রটা করেছি, প্রতিপাদন করেছি। কিন্তু আমাদের প্রতিপাদনটা লাগবে না, আমাদের শুধু সূত্র মনে রাখলেই হবে। এখন এনআরটিকে আমি ln V2/V1 কে P1/P2 দিয়ে লিখতে পারবো। কারণ বয়েলের সূত্র অনুসারে আমরা জানি P প্রেসার সমানুপাতিক 1/V, অর্থাৎ প্রেসারটা হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ উপরে যদি V2 হয়, এখানে উপরে P1 হবে। এটাকে এক্সচেঞ্জ করে আমরা লিখেছি। সূত্রটা দুইভাবেই মনে রাখা যায়। এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা ফার্স্ট রুলের সমীকরণে যদি আসি, তাহলে দেখো dq is equal to du plus dw। যেহেতু du এর মান 0, সেহেতু আমরা সমীকরণটাকে dq is equal to dw এইভাবে লিখতে পারবো। ওকে, পরবর্তী স্লাইডে আমরা এখন সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফগুলো সম্পর্কে জানবো। সমষ্ণ প্রক্রিয়া গ্রাফ আমরা কি জানি যে p সমানুপাতিক 1/v যদি তাপমাত্রা কনস্ট্যান্ট হয়। এটা কি বয়েলের সূত্র। এখন এটাকে কিন্তু এইভাবে লেখা যায় যে PV সমান কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটা খেয়াল করো, এক্স অক্ষ বরাবর ভি এবং ওয়াই অক্ষ বরাবর পি। এখন আমরা সম্পর্ক জানি যে পি সমানুপাতিক 1/v। তাহলে এই গ্রাফটা হবে হচ্ছে হাইপারবোলা। এই গ্রাফটা হাইপারবোলা হবে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। আবার ঠিক এভাবে পি সমানুপাতিক 1/v, এখানে পি এবং ভি এর সম্পর্ক চেয়েছে, তাহলে এই গ্রাফটাও কি হাইপারবোলা হবে। এখন এইখানে একটা সমস্যা আছে। এই সমস্যাটা কে করেছে? ইসাক স্যার করেছে এই সমস্যাটা। ইসাক স্যারের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10-এ যখন তোমরা এই গ্রাফটা দেখবা, এই গ্রাফটাকে তোমার হচ্ছে বাংলা নামে লেখা আছে। আমি বাংলা নামটা কেন বলছি না, কারণ তোমরা বাংলা নামটা বললে গুলায় ফেলবা। তোমরা সবসময় মনে রাখবা পি সমানুপাতিক 1/v, এটার গ্রাফ চাইলে এটা হাইপারবোলা হবে, এটা হাইপারবোলা হবে। এটা কিন্তু মনে রাখবা, বাংলা নাম উচ্চারণ করারই দরকার নেই। তোমরা শুধু হাইপারবোলা, এটা যে হাইপারবোলা এটুকুই মনে রাখবা, বাকি কোনো কিছুই মনে রাখার দরকার নেই। বাংলা নামে যাবো না, বাংলা নামে গেলেই কিন্তু ভুল হবে। এখন এই গ্রাফটা আমরা দেখি যে পিভি আর ভি এর সম্পর্ক চেয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভি একটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভি পরিবর্তন করলে পিভি এর কোনো পরিবর্তন হবে না, কারণ পিভি একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে এর গ্রাফটা হবে এইরকম, এক্স অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা। ওকে, লাস্ট গ্রাফ পি আর টি এর মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো এখানে কি পি এর সাথে টি এর কোনো সম্পর্ক আছে? কারণ টি তো কনস্ট্যান্ট সমষ্ণ গ্রাফে। তাহলে টি পরিবর্তন করলে পি এর কোনো পরিবর্তনই হবে না। প্রেসার যতই পরিবর্তন করা হোক, টি এর কোনো পরিবর্তন হবে না, কারণ টি কিন্তু কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা এইরকম হবে। ওকে, আমরা গ্রাফগুলো পড়লাম। গ্রাফগুলো খুবই মনে রাখার চেষ্টা করবা, খুবই একদম সূত্র লিখে দিবা। গ্রাফ আঁকানোর মেইন যেই রুলসটা, ওটায় প্রথমে সূত্র লেখা, তারপরে ওইখান থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে যে রাশিগুলো আছে ওগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তারপরে তোমাদের ডিসাইড করতে হবে যে গ্রাফটা কেমন হবে। নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা জানবো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে। এখন আপেক্ষিক তাপ এই জিনিসটা আমরা প্রথমে জানি যে আপেক্ষিক তাপ জিনিসটা কি। আপেক্ষিক তাপ হচ্ছে মূলত 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপটা আমাদের দিতে হবে বাইরে থেকে, সেই তাপটাকে মূলত মোলার আপেক্ষিক তাপ বলা হয়। আর যদি আমরা 1 কেজি না বলে ফিক্সড করে দিই যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের যে তাপ দিতে হবে, সেই তাপটাকে আমাদের মোলার আপেক্ষিক তাপ বলা হচ্ছে। তাহলে দেখো কোনো পদার্থের 1 মোলের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে যে তাপটা প্রয়োজন হবে সেই তাপটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আমরা 9th-এ এই সূত্রটা শিখেছি যে Q = ms ডেল থিটা।
এখান থেকে যদি আমরা ভরে m এর জায়গাতে যদি মোল নির্দিষ্ট করে দেই, তাহলে এটা হচ্ছে S আপেক্ষিক তাপ আর সিটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। অর্থাৎ মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা ডিনোট করা হয়, লেখা হয়নি। মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা ডিফাইন করা হয়। তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা আরো জানবো। দেখো, এটা হচ্ছে সিপি এবং সিভি, এই দুটা টার্ম আলাদা। কেন আলাদা? কারণ সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভিটা কি? সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এই দুইটা রাশিকে আলাদা করা হলো কেন? কেন আমরা একটু পরে জানতে পাবো। তাহলে প্রথমে সিভি আসো। সিভিটা কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর আমরা জানি যে সমায়তন প্রক্রিয়ায়, অর্থাৎ আয়তন স্থির থাকলে সেই সিস্টেমে কৃত কাজটা সবসময় কিন্তু 0 হবে। অর্থাৎ আমরা যদি ফার্স্ট সূত্রের ইকুয়েশনটা লিখি, সমায়তন প্রক্রিয়ায় ডিকিউ সমান সমান অলওয়েজ ডিইউ। আর এখানে ডিকিউ এর মানটা হচ্ছে, এই ডিকিউ এর মানটা কি? এন সিভি ডিটি। তাহলে যদি ডিকিউ এর মান এনসিভি ডিটি হয়, তাহলে কিন্তু ডিইউ এর মানটাও এনসিভি ডিটি। ঠিক এটাই এখানে লেখা আছে, দেখো, যে ডিইউ সমান এনসিভি ডিটি। এই জিনিসটাই তাপগতিবিদ্যার একটা অন্যতম মনে রাখার জিনিস। আমরা কোনো গ্যাসের আপেক্ষিক আপেক্ষিক তাপের মাধ্যমে আমরা অভ্যন্তরীণ শক্তি বের করার সূত্র সম্পর্কে জানলাম, এবং এই সূত্রটা প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রেই সত্য, যে ডিইউ এর মান হবে এনসিভি ডিটি। কেননা ডিকিউ ইজ ইকুয়াল টু এনসিভি ডিটি, এবং সমায়তন প্রক্রিয়ায় ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 অলওয়েজ। এখন আমরা যদি সিপি সম্পর্কে একটু জানি, যে ডিকিউ সমান এনসিপি ডিটি, অর্থাৎ স্থির চাপে সমচাপ প্রক্রিয়ায় এটা হচ্ছে তাপ। তাহলে যদি ফার্স্ট রুলটা দেখি এখানে, যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডি ইউ। তাহলে এখানে ডিকিউ এর মান বসালাম, ডিইউ। এখান থেকে আমরা জেনেছি যে ডিইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি, আবার ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর ডিটি। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ডিডাব্লিউ হচ্ছে এনআর ডিটি। তাহলে এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা এই জিনিসগুলো কাটাকাটি করি সব জায়গা থেকে, তাহলে যে সমীকরণটা দাঁড়ায় সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখন এই আরটা কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এ জানবো। এখন আপাতত এই সূত্রটা মনে রাখো, যে সিপি মাইনাস সিভি, এই সম্পর্কটাকে আর বলা হয়, এবং এখানে সিপি অলওয়েজ সিভির থেকে বড়। এখন সিপি কেন সিভির থেকে বড়? কেননা আমরা কিন্তু জেনেছি সমায়তনে কাজ 0। তাহলে সমায়তন প্রক্রিয়ায় কোনো পদার্থের বা কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রাকে 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপটা লাগবে, সেই পরিমাণ তাপ কিন্তু সম্পূর্ণই অন্তঃস্থ শক্তির পরিবর্তনে খরচ হবে। অপরদিকে স্থির চাপে স্থির চাপে যখন ওই পরিমাণ তাপের পরিবর্তন আমরা করতে চাইব, ওই পরিমাণ তাপমাত্রার পরিবর্তন যখন আমরা করতে চাইব, তখন আমাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে। কেন বেশি পরিমাণ তাপ দিতে হবে? কারণ স্থির চাপে কৃত কাজটা কিন্তু 0 না। তার মানে স্থির তাপে আমরা যদি এই স্থির চাপে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু ওই তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, আবার কিছু অংশ কি করবে? ডিডাব্লিউ, অর্থাৎ কৃত কাজ সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমাদের একই পরিমাণ তাপমাত্রা যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে স্থির চাপে অবশ্যই বেশি পরিমাণ তাপ প্রয়োজন। এই কারণে সিপি অলওয়েজ সিভির থেকে বড় হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নে এটা আসতে পারে। এটা আমরা জেনে নিলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখো, আরেকটা রাশি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গামা। গামাটা কি? গামাটা হচ্ছে মূলত সিপি এবং সিভি, এটার যে অনুপাতটা, এটাকে গামা নামে একটা রাশি দিয়ে আমরা ডিনোট করেছি।
গামা সম্পর্কে আমরা পড়াশোনা করব একটু। প্রিভিয়াস স্লাইড থেকে আমরা জেনেছি যে Cp - Cv = R। এখন এই পুরা সমীকরণটাকে আমরা যদি Cv দিয়ে ভাগ করি তাহলে Cp/Cv = গামা, Cv/Cv = 1, R/Cv। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে Cv = R/(gamma-1)। তাহলে এই সমীকরণটাও মনে রাখতে হবে সূত্র আকারে, এটা ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। আবার যদি আমরা এখানে Cv এর মানটা আবার যদি এখানে বসাই তাহলে ঠিক একইভাবে এই Cv = f/2 × R আর Cp = f/2 + 1 × R, এগুলোও ডিরাইভেশন করে পাওয়া যায়। তো ডিরাইভেশনটা আমাদের জানতে হবে না, আমরা শুধু এই দুইটা মনে রাখবো যে Cp বের করার ক্ষেত্রে f/2 × R আর f/2 + 1 × R Cp নির্ণয় করার ক্ষেত্রে। এখন ফটা কি? ফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা আমরা কোথায় শিখব? চ্যাপ্টার 10 এ, ফিজিক্স ফার্স্ট পেপারে। এখন এই দুইটা সূত্র থেকেই আমরা গামার মান f+2/f এভাবে লিখতে পারি। তো এখান থেকে গামার মান যদি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা বের করতে চাই, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রা জানি 3, সেখান থেকে আমরা যদি জানতে পারি তাহলে এই যে গামার মান হচ্ছে 1.67, আবার 2 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.4, আবার বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.33। এই জিনিসটা, এই 3টা জিনিস আমার মনে রাখতে হবে। আবার যদি প্রশ্নে যদি গামার মান বলে দেওয়া থাকবে, যদি প্রশ্নে গামার মান বলে না দেওয়া থাকে তাহলে দ্বিপরমাণু গ্যাস ধরে নিতে হবে এবং গামার মান 1.4 বসাতে হবে। ওকে, গামা সম্পর্কে জানলাম। এবার আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে জানব। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা কি জেনেছি? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে পরিবেশের সাথে তাপের কোনো আদান প্রদান হয় না, অর্থাৎ dq = 0। dq = 0। আবার dq = du + dw, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। এখন dq যদি 0 হয় তাহলে du + dw = 0, তার মানে dw = -du। অর্থাৎ এখানে দেখো অনুধাবনমূলক একটা প্রশ্ন আছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি আমরা কৃত কাজ পজিটিভ হয় তাহলে অন্তস্থ শক্তিটা কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাবে। তার মানে ডিডাব্লিউতে যদি কাজ পজিটিভ হয় তাহলে তাপমাত্রা, সিস্টেমের তাপমাত্রা হ্রাস পাবে। অপরদিকে যদি ডিডাব্লিউতে কাজ নেগেটিভ হয়, আর কাজটা কখন নেগেটিভ করা হবে? যখন আমরা সিস্টেমকে সংকুচিত করব, অর্থাৎ সিস্টেমের আয়তনটা কমায় দিব, তখন কাজ হবে নেগেটিভ আর ডিইউ প্লাস হবে, অর্থাৎ সংকুচিত করা হলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। অপরদিকে যদি আমরা ডিডাব্লিউটা মাইনাস করি তাহলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে এটা আমরা ভালো করে আরেকবার বলে নেই যে কোনো সিস্টেমে যদি কৃতকাজ পজিটিভ হয়, অর্থাৎ সিস্টেমের আয়তন যদি বৃদ্ধি করা হয় তাহলে ডিডাব্লিউটা মাইনাস হবে, অর্থাৎ তাপমাত্রাটা কমে যাবে। অপরদিকে যদি ডিডাব্লিউটা মাইনাস হয়, অর্থাৎ আমরা কোনো সিস্টেমকে যদি সংকুচিত করি, আয়তনটা যদি হ্রাস করি, তাহলে ডিইউ এর মান পজিটিভ হবে, অর্থাৎ তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। এখন আমরা কাজের রাশিটাও নির্ণয় করে নিলাম যে W = nR/1 - gamma × T2 - T1, এটা ইন্টিগ্রেশন দিয়ে বের করা হয়েছে। প্রতিপাদনটা লাগবে না আপাতত তোমরা সূত্রটা মনে রাখবা যে W = nR/1 - gamma T2 - T1। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখা একদম মাস্ট। এগুলো এখন মুখস্থই করতে হবে, কিছু করার নাই। যে Pv⁻⁻⁻ কনস্ট্যান্ট, আবার Tv⁻⁻⁻1 এটাও কনস্ট্যান্ট, আবার Tp⁻1 - gamma/gamma কনস্ট্যান্ট। এই জিনিসটা অনেক সময় অনেকে গোলায় ফেলে। Pt gamma/1 - gamma, আবার Tp 1 - gamma/gamma, এই দুটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে গোলায় ফেলে। সো এটা একটু ভালোভাবে খাতায় লেখার চেষ্টা করবা 2-3 বার, তাহলে দেখবা মনে থাকবে এটা। স্লাইডে যাই। পরের স্লাইডে একটা ম্যাথ আছে, দেখো আমরা এই ম্যাথটা করে ফেলবো। পরের স্লাইডে কি বলা আছে?
যে 137°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হইল। আমরা এর আগের স্লাইডে পড়েছিলাম, দেখো তাপগতীয় প্রক্রিয়াগুলো পড়ার সময় আমরা পড়েছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত হয়, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি ধীরে ধীরে সংঘটিত হয়। তাহলে এই থিওরিটা আমরা খাটাবো কোথায়? এই ম্যাথে। দেখো এখানে বলা আছে যে 137°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়েছে, তার মানে প্রক্রিয়াটি দ্রুত সংঘটিত হয়েছে। তাহলে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো কিন্তু আলাদা, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র আমাদের খাটাতে হবে। এখানে আরো বলা আছে যে 5 গুণ আয়তন লাভ করে। তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা কত? এখানে গামার মান দেখো বলা আছে 1.4। তাহলে এটা কি বলা আছে দেখো, এখানে T1 দেওয়া আছে, এখানে হঠাৎ প্রসারিত মানে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা আছে, এখানে V2 দেওয়া আছে মানে 5 গুণ আয়তন হয়েছে। চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ T2 এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যদি আমরা সূত্রটা দেখি, তাহলে এখানে তাপমাত্রা আর আয়তনের মধ্যে সূত্রটা আমাদের লাগবে। তাহলে তাপমাত্রা আর আয়তনের মধ্যে সূত্র হচ্ছে T1 V1 gamma minus 1 is equal to T2 V2 gamma minus 1। এটা আমাদের সম্পর্ক। এই সম্পর্ক থেকে আমাদের T2টা নির্ণয় করতে হবে। তাহলে T2 এটা ওই পাশে থাক, আমরা V1 divided by V2 gamma minus 1 into T1 is equal to T2। তাহলে T2 এর মান আমরা পেয়ে যাব হচ্ছে 215 কেলভিন। এখন মনে রাখার বিষয় হচ্ছে যে এইখানে যে T1টা এই T1টা 137 বসালে হবে না, এখানে এই T1টা কেলভিনে প্রকাশ করতে হবে। কেলভিনে প্রকাশ করার জন্য কি করতে হবে? সেলসিয়াসকে 273 দিয়ে যোগ দিতে হবে, তাহলে কেলভিনে প্রকাশ করতে হবে। এটা আগে কেলভিনে কনভার্ট করে নিতে হবে, তারপরে এই অঙ্কটার এই মানটা বের হবে 215। সবগুলো ক্ষেত্রেই আমরা আগে কেলভিনে প্রকাশ করে নিব তাপমাত্রাটাকে, তারপর সেলসিয়াসে রাখবো না, কেলভিনে প্রকাশ করে নিব, তারপরে আমরা উত্তর বের করব। তাহলে উত্তর চলে আসবে 215 কেলভিন। এই অঙ্কটা তাহলে আমরা বুঝতে পারবো এই অঙ্কটা ইনশাল্লাহ। এরপরে দেখো আমরা শেষ দিকে চলে আসছি। সিকিউ রিলেটেড আরও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কার্নো ইঞ্জিন। এখান থেকে বেশ কয়েকটা সিকিউ এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। তো শুরু করে দেই আমরা। এটা দেখো, এই ডায়াগ্রামটার সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা কার্নো ইঞ্জিনটা বুঝে নিব। এই ডায়াগ্রামে দেখো এটা কি, এটা হচ্ছে একটা উচ্চতর উষ্ণতার তাপ উৎস। এগুলো আমরা কার্নো ইঞ্জিনের অংশ পড়ছি এক একটা। এটা হচ্ছে একটা তাপ উৎস যেটার উষ্ণতা হবে উচ্চতর, অর্থাৎ এটার তাপমাত্রাটা বেশি হবে। এটা একটা T2 নিম্নতর উষ্ণতার তাপগ্রাহক, এটার তাপমাত্রার মান কম হবে। আর এইটা হচ্ছে তাপ ইঞ্জিন ভিতরে। তো কার্নো ইঞ্জিনের মেইন যে বক্তব্যটা, কার্নো ইঞ্জিন উচ্চতর উষ্ণতার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে কৃত কাজ সম্পন্ন করবে, এবং যেই তাপটুকু বাকি থাকবে, Q1 পরিমাণ তাপ উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে নিল, তারপরে কাজ সম্পাদন করলো, তারপর যেইটুকু তাপ অবশিষ্ট থাকবে সেইটুকু তাপ আবার কি করবে? নিম্নতর উষ্ণতার তাপগ্রাহকে বর্জন করবে। তাহলে মাঝখানে দেখো কৃতকাজ সম্পূর্ণ হলো কতটুকু? Q1 মাইনাস Q2, তার মানে কৃতকাজ ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এটা আমাদের লিখে রাখি, এটা আমাদের লাগবে যে W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। দেখো লেখা আছে W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে W সমান যদি Q1 মাইনাস Q2 হয়,
তাহলে এখন আমরা কার্নো ইঞ্জিনের একটা কর্মদক্ষতা নির্ণয় করব। কর্মদক্ষতা বলতে কি বোঝায়? কর্মদক্ষতা বলতে মূলত বোঝায় যে আমরা একটা ইঞ্জিনে কতটুকু কতটুকু প্রোভাইড করলাম আর তার বদলে আমরা কতটুকু কাজ করতে পারলাম ইঞ্জিনটার মাধ্যমে। তাহলে দেখো ঠিক সেরকমই যে এটা হচ্ছে কর্মদক্ষতা, আমরা কতটুকু নিচে থাকবে, আমরা কতটুকু তাপ দিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা Q1 পরিমাণ তাপ কিন্তু আমরা দিয়েছি। আর উপরে থাকবে Q1 পরিমাণ তাপ দেওয়ার জন্য আমরা কতটুকু কৃতকাজ পেলাম। কৃতকাজটা হচ্ছে W, উপরে এই যে W সমান Q1 মাইনাস Q2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 লেখা যায়। এখন এখানে একটা সম্পর্ক আছে, দেখো Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। এই সম্পর্কটা মনে রাখতে হবে শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেই সত্য, এটা অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে সত্য না। এটা মনে রাখতে হবে কি, অনলি ফর কার্নো ইঞ্জিন। তাহলে এই সম্পর্কটা শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে যদি Q2 ডিভাইডেড বাই Q1, যেহেতু এই অনুপাতটা সমান, তাহলে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, এই সম্পর্কটাও শুধুই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেই সত্য। কার্নো ইঞ্জিন ব্যতীত অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এই অনুপাতটা সঠিক হবে না, এই অনুপাতটা সমান হবে না। যদি কার্নো ইঞ্জিন বলা না থাকে প্রশ্নে, তাহলে কিন্তু এই অনুপাতটা সমান হবে না, তখন এই সূত্রটাও প্রযোজ্য হবে না। তখন 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 এই সূত্র থেকেই কাজ করতে হবে। আর যদি বলে দেয় যে এটা একটা কার্নো ইঞ্জিন, তাহলে আমরা Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 এটা লিখতে পারবো। তার সাথে সাথেই এই সম্পর্কটাও সঠিক হয়ে যাবে। এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 এটাও লিখতে পারবো। আমরা কার্নো ইঞ্জিনের বললাম, এবার কার্নো চক্র সম্পর্কে জানি। কার্নো চক্রটা কি? এই যে এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের একটা গ্রাফ। কিভাবে কার্নো ইঞ্জিন কাজ করে এটা এই গ্রাফে দেখো লেখা আছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার সময় কার্নো ইঞ্জিন প্রথমে সমষ্ণ প্রসারণ হয়। তাহলে প্রথমে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, ফলে P1 প্রেসার P2 হয়ে যায়, V1 তাপমাত্রা V হয়ে যায়। এখানে সমষ্ণ প্রসারণ যেহেতু T1ই থাকে, তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। আবার সেকেন্ড ধাপে বি থেকে সিতে যাওয়ার সময় এখানে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণ হলে P2 P3 হয়ে যায়, বি থেকে সি আসার সময় P2 P3 হয়ে যায় এবং V2 V3 হয়ে যায়। আবার সেমভাবে, এবং এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ঘটে। এখানে T1 তাপমাত্রাটা T2 তাপমাত্রা হয়ে যায়। এই যে দেখো T2 তাপমাত্রা। আবার ঠিক এখন এইখানে যখন সি থেকে ডি পয়েন্টে আসবে, তখন এখানে আবার সমষ্ণ সংকোচন হবে। সমষ্ণ সংকোচন, এখানেও তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রেসার P3 থেকে P4 হয়ে যাবে এবং V3 থেকে V4 হয়ে যাবে। আবার ডি পয়েন্ট থেকে আবার পূর্বে এ পয়েন্টে ফিরে যাওয়ার সময় কি ঘটবে? রুদ্ধতাপীয় সংকোচন ঘটবে এইখানে। তাহলে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে কার্নো ইঞ্জিনে এ পয়েন্ট থেকে শুরু হইলে প্রসেসটা বি পয়েন্টে যাবে সমষ্ণ প্রসারণের প্রক্রিয়ায়, আবার বি থেকে সি পয়েন্টে আসবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায়, এবং
সি থেকে ডি পয়েন্টে যাবে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় এবং ডি থেকে এ পয়েন্টে যাবে রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায়। তাহলে এটাই হচ্ছে কার্নোট চক্র। এখন আমরা একটা অঙ্ক করে ফেলি। অঙ্কটা এখানেই সলভ করি। দেখো অঙ্কে কি বলা আছে যে একটি কার্নো ইঞ্জিন, তাহলে কার্নো ইঞ্জিন এখানে বলা আছে, এটা কার্নো ইঞ্জিন উল্লেখ করা আছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যকর। তাহলে এখানে দেখো কোনটা T1 আর কোনটা T2। আমরা বলেছিলাম যে T1 টা হচ্ছে বেশি তাপমাত্রা আর T2 টা হচ্ছে কম তাপমাত্রা। তাহলে T1 হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার মধ্যে কার্যকর। এখন এটি তাপ উৎস থেকে দেখো 8.6 × 10 টু দি পাওয়ার 8.6 × 10 টু দি পাওয়ার 4 জুল তাপ গ্রহণ করেছে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে ইঞ্জিন দ্বারা কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে W এর মান নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি? আমরা W সমান জানি Q1 মাইনাস Q2। দেখো এখানে কি দেওয়া আছে? T1 T2 দেওয়া আছে এবং এটা কি দেওয়া আছে? এটা Q1 দেওয়া আছে, কারণ এটা কি করেছে? তাপ উৎস থেকে তাপ গ্রহণ করেছে। তাহলে তাপ উৎস থেকে গৃহীত তাপ হচ্ছে Q1। এখন আমাদের Q2 টা নির্ণয় করতে হবে W নির্ণয় করার জন্য। তাহলে Q2 টা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে বলে দেওয়া আছে কার্নো ইঞ্জিন। ফলে এই যে সম্পর্কটা যে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2, এই সম্পর্কটা সত্য হবে। তাহলে এখানে T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে। তাহলে আমরা Q2 এর মান এখান থেকে নির্ণয় করে নিতে পারবো যে T2 ডিভাইডেড বাই T1 ইন্টু Q1। এখান থেকে দেখো আমরা Q2 এর মান নির্ণয় করে নিতে পারবো। তাহলে Q2 এখান থেকে নির্ণয় করলাম। এই Q2 এর মান আমরা এই যে Q2 এ বসায় দিব ইজ ইকুয়াল টু, দেখো Q1 এর মান 8.6 × 10 টু দি পাওয়ার 4 বসানো আছে। আর Q2 এর মান আমরা এখান থেকে নির্ণয় করে যদি বসায় দেই তাহলে উত্তর হবে 29.05 কিলোজুল। তাহলে অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর ঠিকই কার্নো ইঞ্জিনের উল্টা কাজ হবে। রেফ্রিজারেটরটা মূলত কার্নো ইঞ্জিনের একদম বিপরীত যে প্রক্রিয়াটা সেটাই ফলো করবে। দেখো আমরা রেফ্রিজারেটরে নিম্ন উষ্ণতার তাপধার থেকে আমরা তাপ নিয়ে উচ্চতর উষ্ণতার তাপাধারে তাপটা বর্জন করব। এক্ষেত্রে আমরা তাপমাত্রার ক্ষেত্রে একটা জিনিস জেনে নিই যে তাপ কিন্তু অল টাইম উচ্চ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে যায়। এখন যদি আমরা বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ না করি তাহলে তাপটা কিন্তু মানে নিম্ন তাপাধার থেকে উচ্চ তাপাধারে যাবে না। তাহলে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের বাইরে থেকে একটা এনার্জি প্রদান করতে হবে। বাইরে থেকে একটা এনার্জি প্রদান করলে ওইখানে কৃতকাজ হবে। বাইরে থেকে আমরা যখন একটা কৃতকাজ করব, যখন ওই কৃতকাজটা কি করবে? নিম্ন উষ্ণতার তাপাধার থেকে Q2 পরিমাণ তাপ বর্জন করবে, Q2 পরিমাণ তাপ গ্রহণ করবে এবং এই রেফ্রিজারেটরে একটা কাজ হবে। এরপরে এই কাজের ফলে Q1 পরিমাণ তাপ এই T1 উষ্ণতার উচ্চ উষ্ণতার তাপাধারে আবার বর্জন করবে। এর ফলে কি হবে? W সমান মানে কৃতকাজটা হবে Q1 মাইনাস Q2। তাহলে Q1 মাইনাস Q2। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু কৃতকাজটা Q1 মাইনাস Q2 ছিল, কিন্তু রেফ্রিজারেটরের ক্ষেত্রেও Q1 মাইনাস Q2। কিন্তু আমাদের বুঝতে হবে যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে Q2 টা হচ্ছে আমরা কারেন্ট মানে আমরা হচ্ছে তাপটা Q2 থেকে Q1 এ নিয়ে যাচ্ছি, অর্থাৎ নিম্ন উষ্ণতার তাপাধার থেকে উচ্চ উষ্ণতর তাপাধারে নিয়ে যাচ্ছি। এর ফলে কৃত কাজটা হয়েছে Q1 মাইনাস Q2। এখন সেম ভাবে আমরা যদি কর্মদক্ষতা নির্ণয় করতে যাই তাহলে রেফ্রিজারেটরের কর্মদক্ষতাকে মূলত কব বলা হচ্ছে, মানে কোএফিসিয়েন্সি
সহগ যেটা ওইটা। তাহলে আমরা তাপ যেটা কর্মদক্ষতার ক্ষেত্রে জানি, এই কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা যেটুকু শক্তি দিচ্ছি এবং তার বদলে আউটপুট যে জিনিসটা বের হচ্ছে সেটার অনুপাতটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে আমরা যদি কর্মদক্ষতা নির্ণয় করি তাহলে নিচে থাকবে আমরা যে কাজটা করছি, আমরা যে এনার্জিটা দিচ্ছি রেফ্রিজারেটরকে কাজ করার জন্য, অর্থাৎ নিম্ন উষ্ণতার তাপাধার থেকে উচ্চ উষ্ণতার তাপাধারে তাপ বহন করার জন্য যে শক্তিটা আমরা দিচ্ছি, যে কৃত কাজটা সম্পন্ন হচ্ছে সেটাই নিচে থাকবে। এই ডাব্লুটা নিচে থাকবে, যেটা কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বিপরীত। কারণ কার্নো ইঞ্জিনে দেখো ডাব্লুটা কিন্তু উপরে ছিল, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে ডাব্লুটা অবশ্যই নিচে থাকবে। রেফ্রিজারেটরে ডাব্লু নিচে থাকবে আর ওপরে হবে কিউ, কতটুকু তাপ বর্জন করতে পারলো, মানে কতটুকু তাপ নিম্ন তাপাদার থেকে নিতে পারলো, গ্রহণ করতে পারলো, কতটুকু অপসারণ করতে পারলো, এই তাপটাই হচ্ছে উপরে থাকবে। তাহলে কিউ2টা উপরে থাকছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র কপ নির্ণয়ের, যে Q2 ডিভাইডেড বাই W। তাহলে Q2 W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এই সূত্রটাকে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2 লেখা যায়। এখন রেফ্রিজারেটর রিলেটেড একটা ম্যাপ করে নিই আমরা। এখানে দেখো কি বলেছে যে মাইনাস 8 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ, মানে কপ নির্ণয় করতে বলেছে। আমাদের যদি কপ নির্ণয় করতে বলে তাহলে এখানে আগে বুঝতে হবে যে কপ নির্ণয় করতে যদি বলে তাহলে আমাদের বুঝতে হবে যে T2 কোনটা আর T1 কোনটা। তাহলে T2 হলো, দেখো T2 হচ্ছে নিম্ন উষ্ণতার তাপাদার, অর্থাৎ যেটা নিম্ন তাপমাত্রা হবে সেটা হচ্ছে T2। আর T1 কোনটা? T1 হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপাধার, অর্থাৎ T1টা কিন্তু এখানে বেশি হবে আর T2টা হচ্ছে কম হবে। তার মানে এইখানে দেখো, আর আমি আগেই বলেছি যে এগুলো সেলসিয়াসে বসানো যাবে না, এগুলো সব কেলভিনে বসাতে হবে। দেখো এখানে সব কেলভিনে বসাই দিলাম আমি, কেলভিনে। তাহলে T1 এর মান হচ্ছে 27 প্লাস 273 মাইনাস T2 হচ্ছে মাইনাস 8 প্লাস 273। তাহলে কপ এখান থেকে নির্ণয় করলে আমাদের চলে আসবে। তোমরা এটা ক্যালকুলেটরে বসায় দিলেই মানটা চলে আসবে এবং এই মানটাই কার্যকৃত সহগ হবে। নেক্সট এবং লাস্ট যে আমরা টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি খুব সহজ জিনিস। এনট্রপি কি? এনট্রপি হচ্ছে মহাবিশ্বে যে বিশৃঙ্খলাটা হচ্ছে, এই বিশৃঙ্খলাটার পরিমাপ। এনট্রপি হচ্ছে মহাবিশ্বে বিশৃঙ্খলার পরিমাপ। এখন এনট্রপি এত কিছু আমাদের জেনে কাজ নাই, সিকিউর জন্য শুধু এনট্রপির সূত্রটা জানতে হবে। আচ্ছা, এটুকু জানতে হবে যে এনট্রপির মান কিন্তু আমরা ডিরেক্ট বের করতে পারি না। আমরা যেটা সমীকরণ দিয়ে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। দেখো আমরা এনট্রপির পরিবর্তন বের করছি। ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। ডিকিউ মানে হচ্ছে তাপের পরিবর্তন, ডিএস মানে হচ্ছে এনট্রপির পরিবর্তন, আর টি হচ্ছে তাপমাত্রা। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডিএস ইজ ইকুয়াল টু এমএস লন T2 ডিভাইডেড বাই T1, এই সূত্রটা আমরা পাবো। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে এনট্রপির একটা অঙ্ক করব। ওকে, সলভ করি এটা। এখানে কোশ্চেনে বলা আছে, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত, এটা নির্ণয় করতে বলেছে। এবং বলা আছে যে বাষ্পীভবনের সুপ্ত চাপ 2.26 × 10⁶। ওকে, এখন এই অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের আগে পয়েন্টগুলা বিবেচনা করে নিতে হবে যে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে
প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি আমরা প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করে নিব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এরপরে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আবার তাপ দেওয়ার ফলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এবং মনে রাখার বিষয় হচ্ছে যে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, এটার মধ্যে কিন্তু তাপমাত্রাটা কনস্ট্যান্ট। এটার মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এখানে তাপ দেই তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। বরঞ্চ পানির স্টেটটা বাষ্পে পরিণত হবে। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা যদি ডেল ডিএস অর্থাৎ এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করি, তাহলে এখানে DS1 আর DS2 এটা দুটার যোগফল। এক্ষেত্রে সূত্রটা হবে ms ln T2 ডিভাইডেড বাই T1 প্লাস এটার ক্ষেত্রে সূত্র হবে dq ডিভাইডেড বাই T। এখন এই dq ডিভাইডেড বাই T, এখানে dqটা কি? dqটা আমরা ছোট ক্লাসে পড়েছি যে এই dqটা হচ্ছে mLF। তাহলে আমরা dq কে mLF দিয়ে লিখতে পারি এবং এখানে এন্ট্রপির পরিবর্তন লিখতে পারি mLF ডিভাইডেড বাই T। এখানে টিটা কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেলভিনে বসাতে হবে। এখন m এর মান হচ্ছে 20, s এর মান হচ্ছে 4200 ইন্টু লন T2 মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে প্রকাশ করি তাহলে 373 ডিভাইডেড বাই T1 273 প্লাস m হচ্ছে কত? 20 কেজি ইন্টু LF দেখো দেওয়া আছে 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অথবা এটা মুখস্থ করেও নিতে পারো। আর T হচ্ছে 373। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এন্ট্রপির মানটা নির্ণয় হয়ে যাবে। তোমরা এটা ক্যালকুলেটরে দিয়ে অবশ্যই হিসাব করে নিবা। আমরা এখন বোর্ড সিকিউ গুলো সলভ করে নিব। এই অধ্যায়ে কিছু বোর্ড সিকিউ সলভ করব। ওকে, দেখো এই সিকিউটাতে বলেছে, দেখো গ নাম্বারে ইঞ্জিনের কর্মদক্ষতা, তার আগে প্রশ্নটা পড়ে নি যে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমষ্ণ প্রক্রিয়া এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হলো। আয়তন 3 গুণ করা হয়েছে, অর্থাৎ একটা ইঞ্জিন যেখানে 56 গ্রাম নাইট্রোজেনকে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন 3 গুণ করা হয়েছে। এখন ইঞ্জিনটা দেখো 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যরত আছে। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর দেওয়া আছে 28 গ্রাম। ক নাম্বার আর খ নাম্বার প্রশ্নটা তোমরা পারবা আশা করা যায়, অথবা বই থেকে পড়ে নিবা। এখন গ নাম্বার প্রশ্নটাতে বলেছে, দেখো ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখো বলা আছে এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতার সূত্র হইল ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে আমি এখানে 1 মাইনাস T2 এর মান দেখো 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি যদি কেলভিনে প্রকাশ করি তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস 300 ডিগ্রি কেলভিন হবে। আর T1 এর মান দেওয়া আছে 127, এটা যদি আমি কেলভিনে প্রকাশ করি তাহলে 273 প্লাস 127। এটা করে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার চলে আসবে কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে 25%। এটা হয়ে গেল। তাহলে এটার ঘ নাম্বার উদ্দীপকে কোন প্রক্রিয়ায় কৃত কাজটা বেশি হয়েছে? এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসকে আয়তন 3 গুণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করা হয়েছে।
তাহলে ঘ নাম্বারে যে প্রশ্নটা করেছে যে কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হয়েছে, তাহলে এখানে কি করতে হবে? এটা উভয় ক্ষেত্রে কৃতকাজটা নির্ণয় করতে হবে। এখন সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে W = NR ln nRT to ln V2/V1। এখানে n তোমরা বের করে নিবা। দেখো 56 গ্রাম দেওয়া আছে এবং 28 গ্রাম আণবিক ভর, তাহলে এখান থেকে মোল বের করে নিবা 56 / 28। আর সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.3। টি এর মান দেখো দেওয়া আছে এখানে 127 ডিগ্রি সেলসিয়াস। আর লন V2 এবং V1 এর অনুপাতটা দেখো 3 দেওয়া আছে, কারণ আয়তন 3 গুণ হয়েছে। তাহলে এখান থেকে তোমরা W1 এর মান বের করে নিবা সমষ্ণ প্রক্রিয়ায়। আবার W2 বের করবা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। NR / 1 - গামা T2 - T1। সেম গামার মান মনে হয় দেওয়া আছে। ওকে, গামার মান না জানলেও নাইট্রোজেনের গামার মান হচ্ছে ডি পারমাণবিক গ্যাস অর্থাৎ 1.4। এখান থেকে এন এর মান দেওয়া আছে, আর এর মান 8.3, 1 - গামার মান 1.4, আর T2 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে। এখান থেকে শুধু মান বসায়ে ক্যালকুলেশন করে নিবা, আর ক্যালকুলেশনের রেজাল্টে দেখো সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বেশি আসবে। তোমরা এটা ক্যালকুলেশনটা করে নিবা। ওকে, নেক্সট ম্যাথে কি বলেছে দেখো যে একটি তাপগতীয় ব্যবস্থায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে রক্ষিত আছে। তাহলে স্থির চাপে এতে সরবরাহ করা হলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়। পরবর্তীতে উপরোক্ত প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়ায় একটি আদি অবস্থান হতে একই আয়তন পরিবর্তন করে কৃতকাজ সম্পন্ন করা হলো। তাহলে এখানে বলেছে যে উদ্দীপকে স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু স্থির চাপে হোক আর স্থির আয়তনে হোক, অভ্যন্তরীণ চাপের পরিবর্তন সবসময় du = n × CV dt, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন। এখানে দেখো nটা তোমরা নির্ণয় করে নিবা 14 / 28। CV এর মান দেওয়া আছে দেখো 20.8 এবং dt হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখানে যেহেতু কেলভিন এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পরিবর্তনটা সমান, তাহলে এখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে 5। তাহলে এই মানগুলো বসায় এখানে ক্যালকুলেশন করে ডিউটা বের করে নিবা। এবার ঘ নম্বরে দেখো বলেছে যে স্থির চাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ায় উদ্দীপকে নির্ণয় কৃতকাজের মান সমান হবে কিনা। এখন স্থির চাপ প্রক্রিয়াতে তোমরা কৃতকাজটা নির্ণয় করবা। স্থির চাপ প্রক্রিয়াতে কৃতকাজের সূত্র হচ্ছে, আমি লিখে দিই সূত্রগুলো। P V2 - V1 এখান থেকে বের করবা, আর সমষ্ণ প্রক্রিয়ায় এখানে কৃতকাজটা বের করবা। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে nRT ln V2 / V1। এখান থেকে দুইটা কাজের মান বের করবা, দিয়ে দেখায় দিবা যে কৃতকাজের মান সমান হবে না। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট অঙ্কতে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, এটা একটা কার্নের চক্র। এখানে T1 এর মানটা দেওয়া আছে 827 কেলভিন, T2 এর মানটা দেওয়া আছে 827 কেলভিন, আর Q1 এর মান দেওয়া আছে 500 জুল। গ নাম্বারে বলেছে উদ্দীপকে ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে কৃতকাজের পরিমাণ কি? W = Q1 - Q2। তাহলে দেখো এখানে কিন্তু Q1 দেওয়া আছে 500 জুল, মাইনাস Q2
এখন এই Q2টা দেওয়া নাই, কিন্তু এটা একটা কার্নো ইঞ্জিন। যে দেখো এটা একটা কার্নো ইঞ্জিন, আর আমরা জানি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। এখন আমরা কি করব, এখন T1 T2 দেওয়া আছে দেখো, আবার Q1ও দেওয়া আছে, তাহলে Q2টা এই সম্পর্কটা থেকে নির্ণয় করে নিব। নির্ণয় করে নিয়ে এখানে Q2 এর মানটা বসায় দিলে আমাদের কৃত কাজটা নির্ণয় হয়ে যাবে। আবার ঘ নাম্বারে যদি আমরা যাই, তাহলে এখানে বলেছে যে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ এটা হচ্ছে T2, তাপগ্রাহকের তাপমাত্রা দ্বিগুণ করলে, আমরা যদি T2 এর মানটা দ্বিগুণ করে দেই, তাহলে দেখো এখানে কর্মদক্ষতা অর্ধেক হবে কিনা। তাহলে কি করতে হবে, এখানে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ T2 কে আমরা দ্বিগুণ করে দিব, এখানে তো T2 এর মান দেওয়া আছে, দিয়ে আমরা দক্ষতা নির্ণয় করব। কার্নো ইঞ্জিনের দক্ষতা তো আমরা নির্ণয় করতে জানি। দক্ষতা নির্ণয় করে আমরা শুধু দেখাবো যে দক্ষতাটা কি অর্ধেক হয়ে যাচ্ছে কিনা। অ্যান্সার দেখো দেওয়া আছে যে অর্ধেক হবে না তাপমাত্রা। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে ম্যাথটা দেখো, একটা কার্নো চক্র দেওয়া আছে এখানে। এখানে T1 এর মানটা দেওয়া আছে, T2 এর মানটা, Q2 এর মানটা দেওয়া আছে। দেখো এখানে গ নাম্বার প্রশ্নে বলেছে যে উদ্দীপকের তাপ ইঞ্জিনে সমষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন। এখানে সমষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তনটা চেয়েছে। তাহলে এনট্রপির পরিবর্তন dS সমান সমান dQ বাই টি। যেহেতু সমষ্ণ প্রসারণে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেহেতু ডিকিউটা হচ্ছে এখানে ডিকিউ, এখানে ডিকিউ1, এখানে Q2 এর মান দেওয়া আছে। তাহলে আমরা Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2, এটা যেহেতু কার্নো ইঞ্জিন, ওই সম্পর্ক থেকে Q1টা আগে নির্ণয় করে নেব। দেন Q1টা নির্ণয় করে এখানে আমরা Q1 এর মানটা বসাই দিব, আর এখানে T1 এর মানটা বসাইতে হবে। শুধু মনে রাখতে হবে যে এখানে কেলভিন এককে বসাতে হবে, তাহলে আমরা এই অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাব। এবার ঘ নাম্বারে বলেছে যে আমরা যদি উৎসের তাপমাত্রা স্থির রাখি এবং ইঞ্জিনের কর্মদক্ষতাটা 1.5 গুণ করতে চাই, তাহলে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়। তাহলে আমরা এখানে উৎসের তাপমাত্রা স্থির রেখেছি, মানে আমরা T1টা স্থির রাখবো। তাহলে আমরা T1 স্থির রেখে যদি T2টা বের করে নেই এখান থেকে, তাহলেই সম্ভব। আমরা যদি T2টা পরিবর্তন করে নেই, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা 1.5 গুণ করা সম্ভব। তোমরা এটাই করবা একটু। ওকে, নেক্সট অঙ্ক। এইখানে দেখো দুইটা প্রক্রিয়া দেওয়া আছে, এবি প্রক্রিয়া এবং সিডি প্রক্রিয়া। এখানে T1টা হচ্ছে সিডি প্রক্রিয়ার ক্ষেত্রে, আর T2টা হচ্ছে এবি প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে একটু সাইডে চলে গেছে। যাই হোক, গ নম্বরে প্রশ্ন করেছে যে সিডি অংশে কৃত কাজের পরিমাণ কত। তাহলে সিডি অংশটা, এই দুইটাই কিন্তু সমষ্ণ গ্রাফ, এই যে এই দুইটাই হচ্ছে সমষ্ণ লেখ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় যদি আমরা কৃত কাজের মান বের করতে চাই, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের মান হচ্ছে nRT ln V2 বাই V1। n এর মান 1 মোল দেওয়া আছে, আবার আর এর মান 8.3, T1 এখানে T1 এর মান 400 কেলভিন, আর V2টা হচ্ছে 4, আর V1টা হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি মানটা মান বসাই আমরা বের করে ফেলতে পারবো অ্যান্সার। এবার ঘ নাম্বারে বলেছে, দেখো ঘ নাম্বার কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। ঘ নাম্বার আগে ভালো করে দেখো কি বলেছে। এ থেকে সিতে নিতে, অর্থাৎ আমরা এ থেকে সিতে নিয়েছি একটা তাপ শক্তির পরিবর্তন, আর বি হতে ডিতে নিতে তাপ শক্তির পরিবর্তনের সমান হবে কিনা। এখানে কি বলেছে দেখো, আমরা এ থেকে সিতে নিয়েছি একবার, আর আরেকটা হচ্ছে বি থেকে ডিতে নিয়েছি। আচ্ছা ভালো করে দেখো তো, এ থেকে সিতে যদি আমরা নেই আর বি থেকে ডিতে যদি আমরা নেই, তাহলে এই প্রক্রিয়াটা কি হলো? এই প্রক্রিয়াটা একটা সমচাপ প্রক্রিয়া হলো না? তাহলে সমচাপ প্রক্রিয়াতে আমাদের তাপ শক্তির পরিবর্তন, তাহলে আমরা ডিকিউ বের করে নিব এখান থেকে। ডিকিউ কিন্তু খুব সহজেই বের করা যাবে।
W1 হবে সমচাপ প্রক্রিয়ায়, যেহেতু সমচাপ সেহেতু P V2 মাইনাস V1। সেম ভাবে W2 P V2 মাইনাস V1। তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় প্রেসারটা কত হবে দেখো, 4 × 10⁵। তাহলে এই প্রেসারটা 4 × 10⁵। এখানে দেখো V2টা কত হবে, সিতে 2 আর V1টা কত হবে 1। অপরদিকে আমরা যদি বি থেকে ডিতে নিতে চাই তাহলে এখানে প্রেসার হবে দেখো 2 × 10⁵। সেম ভাবে V2টা হবে আমাদের বি থেকে আমরা যদি ডিতে নেই তাহলে V2 হবে 4 আর V1 কত হবে দেখো, V1 হবে 2। আমরা এইভাবে বসায়ে যদি মানগুলো বের করে নেই তাহলে দেখবা W1 এবং W2 এই দুইটা মান বের করে নিলাম এবং দেখাতে হবে কি দেখো তাপশক্তির পরিবর্তনের সমান হবে কিনা। তার মানে কৃতকাজ আর শক্তি যেহেতু একই, তাহলে এই দুইটা মান বের করে দেখাতে হবে যে W1 আর W2টা সমান হচ্ছে কিনা। সমান। এখন দেখো উত্তর দেওয়া আছে যে এ এবং সিতে নিতে তাপশক্তির পরিবর্তন বি এবং ডিতে নিতে তাপশক্তির পরিবর্তনের সমান হবে, অর্থাৎ অ্যান্সারটা সেমই বের হবে দুইটার। এবার লাস্ট অঙ্কে আমরা চলে এসেছি, যে দেখো এই অঙ্কটা ভালো করে পড়ো, যে 0°C তাপমাত্রার 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম। তাহলে কি হলো দেখো, এতে বিভব শক্তির 55% তাপে পরিণত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। তাহলে বরফ আগে পানি হইল এবং পানি গলে গেল। এর ফলে কি হলো, কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা দেখো 5°C তাপমাত্রায় উন্নীত হলো। এর ফলে হলো, এবার কি দেওয়া আছে দেখো, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা এগুলো দেওয়া আছে। তাহলে গ নাম্বার প্রশ্নটা কি করেছে, যে বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। এখানে যেহেতু বলেছে যে 0°C তাপমাত্রার বরফ একটা নির্দিষ্ট উচ্চতাকে ফেলে দেওয়া হয়েছে, এর ফলে বিভব শক্তি হচ্ছে mgh। এই বিভব শক্তির 55% অর্থাৎ 55/100, এই 55% কি পরিণত হয়েছে, বরফটা গলায় দিয়েছে। বরফ গলায় দিয়েছে মানে m × LF। এখন m কাটাকাটি, g এর মান 9.8, LF এর মান দেওয়া আছে দেখো 3.36 × 10⁵। এইখান থেকে আমি যদি এখানে LF এর মানটা বসায় দেই তাহলে এখান থেকে আমরা h এর মানটা বের করে ফেলতে পারবো খুব সহজেই। তাহলে তোমরা h এর মানটা বের করে নিবা। আবার ঘ নাম্বারে বলেছে যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে। তাহলে পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে এই জিনিসটা কিসের মাধ্যমে বের করতে হবে, এনট্রপির আলোকে। এখানে যদি বলে নাও দেওয়া থাকতো যে এনট্রপির আলোকে ব্যাখ্যা করো, তারপরেও তোমাদেরকে এনট্রপির পরিবর্তনটা নির্ণয় করতে হতো। ওই এনট্রপির পরিবর্তনটাই, যেটার পরিবর্তন বেশি হবে, যে প্রক্রিয়ায় পরিবর্তনটা বেশি হবে সেটাই পরিবেশের উপরে অধিক প্রভাব রাখবে। তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বরফ ফেলে দেওয়া হয়েছে, এর ফলে বরফটা কি গলে গেছে। তাহলে বরফ গলার ক্ষেত্রে একবার এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে, আবার কি বরফ গলার পরে 5°C উন্নীত হয়েছে পানি, সেক্ষেত্রে আরেকবার এনট্রপির পরিবর্তনটা নির্ণয় করতে হবে। এভাবে 2 স্টেপে এনট্রপির পরিবর্তনটা নির্ণয় করবা। 2 স্টেপের মধ্যে যেখানে এনট্রপির মানটা বেশি হবে দেওয়া আছে যে বরফের গলনে এনট্রপির মানটা বেশি হবে, এর ফলে পরিবেশের উপরে বরফ বেশি প্রভাবটা পড়বে। তাহলে এই 2 স্টেপে অঙ্ক করেই এই জিনিসটা বের করে নিতে পারবা তোমরা খুব সহজে। তাহলে এটাই লাস্ট অঙ্ক ছিল, আমরা এই অধ্যায়টা পড়ে ফেললাম। এখন তোমাদের করণীয় হচ্ছে তোমরা এই অধ্যায়ের সবগুলো সূত্রগুলো আরেকবার একটু পড়বা, সবগুলো সূত্র একটু মনে রাখার ট্রাই করবা এবং বিগত প্রিভিয়াস যে বোর্ড কোয়েশ্চেনগুলো যেগুলো আমি করায় দিলাম না সেগুলো সবগুলো একদম সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবা।
সাধারণত এই অধ্যায় থেকে ২ টা করে সিকিউ প্রত্যেকবার বোর্ডে আসে। তো এই ২ টা সিকিউ যদি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারো তাহলে তোমাদের সিকিউ অ্যান্সার করতে খুবই সুবিধা হবে। সো একটু প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা এই অধ্যায় থেকে ২ টা সিকিউ লিখতে পারবা আরামেই। তো আগামী কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।